নির্ভয়া কাণ্ডে মুকেশ সিং এর প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করতে সময় নিলেন না একদমই রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন, যার ফলে মৃত্যু পরোয়ানা জারি শুধু সময়ের অপেক্ষা। দিল্লি সরকারকে আবেদন করতে হবে পাতিয়ালা হাউস কোর্টে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দেবশ্রী সিনহার কাছে। দেবশ্রী, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন, কিছু সময় নেননি তিনি, কারণ গতকালই উপরাজ্যপাল, দিল্লির উপরাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছিল খারিজ করে, এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকও খারিজ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল। কি খবর রয়েছে বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকে সকালে কিন্তু যেটা জানা গিয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে মুকেশ সিংয়ের যে মার্সি পিটিশন সেটা পাঠানো হয়। গতকালই দেখা গিয়েছিল যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তিনি চিঠি লিখেছিলেন যে কোনো রকমভাবে মার্সি পিটিশনে যেন রাষ্ট্রপতি তাতে সেটি নাকচ করে দেন। এইরকম মার্সি পিটিশন যেটি ভয়াবহভাবে যেভাবে দেখা গিয়েছিল যে নির্ভয়া আর গণধর্ষণ এবং মৃত্যু, তারপর সেইখানে দাঁড়িয়ে কিন্তু তার মার্সি পিটিশনকে নাকচ করাই কিন্তু সঠিক হবে রাষ্ট্রপতি, এরকম একটি চিঠি গিয়েছিল উপরাজ্যপালের কাছ থেকে। এর আগে এমএইচ এর তরফ থেকেও কিন্তু রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল যে যাতে রাষ্ট্রপতি বিষয়টিকে কনসিডার না করেন বলে, এবং সেখানে দাঁড়িয়ে মুকেশ সিং কিন্তু প্রথম দোষী, যার মার্সি পিটিশনকে কিন্তু রাষ্ট্রপতি খারিজ করেছে। গতকালই যখন নির্ভয়া মামলা আর ডেথ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে 22 তারিখে 4 দোষীর ফাঁসির জন্য, সেখানে দাঁড়িয়ে মুকেশ সিংয়ের আইনজীবী কিন্তু বারবার বলে এসছে যে রাষ্ট্রপতি যখন মার্সি পিটিশন নাকচ করে দেবে তারপর থেকে আইন বলছে যে 14 দিন সময় দেওয়া হয় দোষীদের, সেখানে দোষীরা নিজের ইচ্ছে, তাদের যা ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করা হয়, তাদের পরিবারের লোক আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করানো হয়। সেই জন্য কমপক্ষে 14 দিনের প্রয়োজন। সেই 14 দিন কিন্তু 22 তারিখ অবধি পুরো হচ্ছে না, তাই বিষয়টিকে পিছিয়ে নিয়ে যাওয়া উচিত। আইনে এটিও রয়েছে অয়নদা যে কোনো ম্যাটারে যদি দোষী একজন হোক কিংবা 4 জন, সেক্ষেত্রে যদি কোনো একজনের বাধা হয় সেক্ষেত্রে ফাঁসি কিন্তু কোনো অন্য 3 জনকে দেওয়া যাবে না, অর্থাৎ ফাঁসির শাস্তিও হবে বাকি 4 জনের। দেখার বিষয় হচ্ছে যে আজকে যখন নির্ভয়া মামলা আবার শুনানি শুরু হবে, গতকাল আদালত পাটিয়ালা কোর্ট বলেছিল নির্ভয়া মামলা যখন শুনানি শুরু হবে সেই সময় দিল্লি সরকার যদি আবেদন করে হাইকোর্টে, পাতিয়ালা হাউস কোর্টে, তাহলে মৃত্যু পরোয়ানা জারির শুধু সময়ের অপেক্ষা। আমরা একবার দেখে নেব নির্ভয়ার মা আশা দেবী তিনি ঠিক কি বলছেন। ये दोनों जने अपनी पॉलिटिक्स रोटी सेक रहे हैं, बच्ची की मौत हुई है उसके साथ खिलवाड़ कर रहे हैं। इनके पास सब कुछ है, कानून व्यवस्था है, पुलिस है, लेकिन ये बच्ची की मौत के साथ खेल रहे हैं। जिस तरह से उन्होंने कहा कि दिल्ली सरकार ने रोका, इन्होंने जवाब दे दिया कि हमें पुलिस दे दिए, मैं 2 दिन में दिखाऊंगा। तो कहीं ना कहीं मुझे ये साजिश लग रही है कि ये जानबूझ के फांसी को टाला जा रहा है। নিশ্চয়ই নির্ভয়া কাণ্ডে এই 4 দোষীর সাজা হচ্ছে কিনা, অর্থাৎ প্রাণ ভিক্ষার আর্জি খারিজ এবং তার সঙ্গে মৃত্যু পরোয়ানা জারি হচ্ছে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা চলে যাব অন্য একটি খবরে। এই শহরে চলে আসবো, শহরে নাট্যকর্মীদের সৌভ্রাতৃত্ব যাত্রা। বিভিন্ন ইস্যুতে সিএএ বিরোধিতা সহ সাম্প্রদায়িকতা বিরোধী এবং তার সঙ্গে ছাত্র আন্দোলনের পাশে থেকে আজকে মুক্তাঙ্গন থেকে ভবানীপুর হয়ে একাডেমি পর্যন্ত নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্ব, নাট্য অনুরাগীদের আহ্বান জানানো হয়েছে মিছিলে অংশ নেওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাব, ধর্মতলা থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কখন থেকে শুরু হবে এই মিছিল এবং কাদের কাদের থাকার সম্ভাবনা? দুপুর 2টো থেকে এই মিছিল শুরু হবার কথা। এই মিছিলের আহ্বায়ক যারা, অর্থাৎ অন্যতম নাট্য উদ্যোক্তা, নাট্য ব্যক্তিত্ব এবং তার সঙ্গে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তার সঙ্গে আহ্বায়ক রয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে একাধিক নাট্য ব্যক্তিত্ব, তারা এই মিছিলের বা সৌভ্রাতৃত্ব যাত্রার আহ্বান জানিয়েছেন। মূলত দুপুর 2টো থেকে এই মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে সেই মিছিল আসবে একাডেমির রানু ছায়া মঞ্চ পর্যন্ত। এই মিছিলের কারণ একটাই, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার সঙ্গে আন্দোলনের যে কারণ, পড়ুয়াদের যে আন্দোলনের কারণ মূলত সিএএ এবং এনআরসি বিরোধী, এই যে কারণ জানিয়ে তারা আন্দোলন করছেন এবং তাদের ওপর যে পুলিশের লাঠিচার্জ, সামগ্রিক বিষয় নিয়েই এই নাট্য ব্যক্তিত্ব,
নাট্যকর্মী এবং নাট্য অনুরাগীদের এই মিছিল বা সৌভ্রাতৃত্ব যাত্রা হবে, যেই যাত্রা দুপুর 2টো থেকে শুরু হবে। আমরা হয়তো আজকে শহর কলকাতা শুধুমাত্র নাট্য ব্যক্তিত্বদের নয়, বহু অভিনেতা অভিনেত্রী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরও এই মিছিলে দেখতে পাবো, অন্তত এমনটাই বলছেন যারা আহ্বায়ক তারা। ঠিকই সোমরাজ, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। যেভাবে দিলীপ ঘোষ বিশিষ্ট জনদের ওপরে আরোপ চাপিয়েছেন এবং নিমক হারাম থেকে নির্বোধ বলেছেন, আজকের মিছিল থেকে তার প্রতিবাদও ওঠা সম্ভব কিনা, খুব সংক্ষেপে। অবশ্যই দেখো আনন্দা, যে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষত দিলীপ ঘোষের মতো রাজনৈতিক নেতারা যেভাবে বিশেষত বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে মন্তব্য করে যাচ্ছেন, সেক্ষেত্রেও এই মিছিল থেকে তার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিবাদ উঠে আসবে। তবে নাট্য ব্যক্তিত্বরা জানাচ্ছেন যে তারা প্রতিবাদ মুখে নয়, বিভিন্ন প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে তারা সেই প্রতিবাদ জানাবেন, এবং সেখানেও এই যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের যে মতামত বা মন্তব্য বিভিন্ন বুদ্ধিজীবী সাহিত্যিক নাট্য ব্যক্তিত্বের উদ্দেশ্যে, তারও প্রতিবাদ উঠে আসবে আজকের এই মিছিল থেকে। ধন্যবাদ সোমরাজ। আমরা চলে যাব বিশ্বভারতীতে। বিশ্বভারতীতে বুধবার রাতে হামলার প্রতিবাদে আজকে বিকেল 4টের সময় ছাত্র ঐক্য মঞ্চ তারা মিছিল করবে। ইতিমধ্যেই আহত স্বপ্ননীল মুখোপাধ্যায়, তার বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয়েছে এবং সেই সিটি স্ক্যান হয়েছে, তিনি আহত। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বভারতীতে হামলার প্রতিবাদে যে মিছিল, সেই মিছিল নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের কাছ থেকে। ইন্দ্রজিৎ, বিকেল 4টের সময় মিছিল হওয়ার কথা এবং কি বলা হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি এখন কি দাঁড়িয়েছে বিশ্বভারতীর ভেতরে? হ্যাঁ, একদমই অয়ন্দা। আজ বিকেল 4টেয় ছাত্রছাত্রী ঐক্য যে সংগঠন গঠন করা হয়েছে কাল থেকে শান্তিনিকেতনের মধ্যে, সেই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা আজ বিকেল 4টের সময় একটি মিছিলের ডাক দিয়েছে। এই মিছিলে ছাত্রছাত্রী থেকে সমস্ত বিশ্বভারতীর আশ্রমিক অধ্যাপক রয়েছে, তাদেরকে সবাইকেই যোগ দিতে বলা হয়েছে এবং তারা সবাই বেশ কিছু অধ্যাপক এবং আশ্রমিকরাও এই মিছিলে যোগ দেবে। বিকেল 4টের সময় এই মিছিল বেরোবে বিশ্বভারতীর যে উপাসনা মন্দির রয়েছে, সেই উপাসনা মন্দিরের সামনে থেকে মিছিল বের হবে এবং মিছিল বের হয়ে বিশ্বভারতী ক্যাম্পাস জুড়ে ঘুরবে এবং শেষ হবে আবারও সেই উপাসনা মন্দিরের সামনে এসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিশ্বভারতী যে হাসপাতাল, পিয়াসন হাসপাতালের সামনে। একটু আগেই আহত ছাত্র ও তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিটি স্ক্যানের জন্য বেসরকারি জায়গাতে, সেখান থেকে সিটি স্ক্যান করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, যদিও তাকে আজকেও হাসপাতালে থাকতে হবে, তাকে আজকেও ছাড়া হচ্ছে না। এখন পরিস্থিতির দিকে নিশ্চয়ই আমরা নজর রাখবো তোমার মাধ্যমে, যে বিকেল 4টের সময় মিছিল এবং স্বপ্ননীলের শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা একবার আপনাদেরকে দেখাতে চাইবো যে এই বিশ্বভারতীতে হামলা বুধবার রাতে, তারপরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। কারা হামলা চালিয়েছিল, কি তাদের পরিচয়, দেখুন। বিশ্বভারতীতে আক্রান্ত প্রত্যেকেই বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য, কিন্তু হামলাকারী কারা? তারা টিএমসিপি না এবিভিপির সদস্য, নাকি কর্তৃপক্ষের মদতেই হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়েরই একদল ছাত্র? বর্তমানে বিশ্বভারতীতে এবিভিপি এবং বিজেপির নেতৃত্ব দিয়ে যাচ্ছে এখন এই অচিন্ত বাগদি এবং তার সাগরেদ সাবির আলী এবং সুলভ কর্মকার। এই হামলা সম্পূর্ণভাবে পরিকল্পিত বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে এবং এবিভিপির ছাতার তলায় থেকেই এটা হচ্ছে। ये हमारे संगठन को बदनाम करने की साजिश है। इसमें कहीं से इसका समर्थन नहीं करते हैं। हमारी तरफ से कहीं कोई दोषी पाया जाता है तो मैं अपने संगठन के खिलाफ उसके खिलाफ प्रदर्शन करूंगा। খাতায় কলমে অভিযুক্ত হলেও এখনো পুলিশের হাতে ধরা পড়েনি বিশ্বভারতীর ছাত্র সুলভ কর্মকার। যদিও নিউজ 18 বাংলায় নিজেকেই আক্রান্ত বলে দাবি করেছে সুলভ। আমার নাকে চার্জ করে, আমার মাথায় চার্জ করে। আমরা কোনো রকম দলের সাথে সংগঠন নয়, এরা রাজনৈতিক ধামাচাপা দেওয়ার জন্য এটা ওরা করছে। বিশ্বভারতীর হামলার দায় নিয়ে তরজার রাজ্য রাজনীতির দুই যুযুধান বিজেপি ও তৃণমূল। আমার জানা নেই এবিভিপির এত ক্ষমতা আছে কিনা পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটি ঢুকে মারবে, কিন্তু বিশ্বভারতী বা এখানে ইউনিভার্সিটি যে সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির গুন্ডারা, তারা প্রফেসরদের পিটিয়েছে একসময় ওখানে, একেও চাপে রাখে। সেদিন ঘিরে ছিল স্বপন দাশগুপ্তকে, যত রকমভাবে অব্যবস্থা তৈরি করা করছেন। শিক্ষামন্ত্রী হিসেবে আমি এটুকু বলতে চাই যে সারা রাজ্যেই এবিপি নাম শুধু নয়, এবিপির স্বনামে বেনামে অন্য সংগঠনের নামে আজকে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে। বিশ্বভারতীতেও তাই।
রাজনৈতিক তরজার মধ্যেই ধৃত সাবির আলীকে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা গিয়েছে। আরেক অভিযুক্ত অচিন্ত বাগদিকে দেখা গিয়েছে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে। রাজনৈতিক তরজার মধ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম টেনে এনেছেন বিশ্বভারতীর বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, উপাচার্যের ঘনিষ্ঠ বৃত্তে থাকা পড়ুয়ারাই বুধবারের হামলার জন্য দায়ী। নিউজ 18 বাংলা। এটিএম জালিয়াতিতে জেরবার এই শহরের ব্যাংকের গ্রাহকরা, আর সেই জালিয়াতিতে গ্রেফতার হলো গয়া গ্যাংয়ের দুজন। এই মুহূর্তে আপনাদের কাছে খবর জানাই যে গয়া গ্যাংয়ের দুজন গ্রেফতার হয়েছে এই এটিএম জালিয়াতিতে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, গতকাল শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে গয়া গ্যাংয়ের এই দুই সদস্যকে, এবং যেটা লালবাজারের গোয়েন্দারা জানাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে এরা কলকাতায় এসে মূলত নিরাপত্তা রক্ষীবিহীন যে সমস্ত এটিএম আছে সেখানে বয়স্ক নাগরিকদের টার্গেট করতে এবং তাদের কাছ থেকে তাদের এটিএম থেকে টাকা তুলে দেওয়ার অছিলায় তাদের কার্ডের সমস্ত তথ্য এবং পিন নম্বর হাতিয়ে নিয়ে তারা কার্ড ক্লোন করে নিজেরা একটি নকল কার্ড তৈরি করতো এবং সেখান থেকে টাকা তুলে নিত। এটাই এদের কাজের মোডাস অপারেন্ডি বা এদের কাজের ধরন ছিল, এবং এইভাবেই তারা বেশ কিছুদিন ধরে কলকাতায় তারা এসে নতুন করে এই নয়া কায়দায় এই ধরনের ব্যাংক জালিয়াতি ঘটনা ঘটাচ্ছিল। এবং সেই খবর ধন্যবাদ সুজয়।